হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 211 নাম্বার পেজটি খুলে নাও। সেই 211 নাম্বার পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো। তো আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক। তো 4-এর দাগের অঙ্কটা দেখো আমি বোর্ডে দিয়ে রেখেছি। বলেছে 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য। 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে সেটা আমাদেরকেও করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে বের করে নাও এগুলোর লসাগু। 10, 15, 20 আর 30, এদের লসাগু কত হয় আমাকে বলো প্রত্যেকে। এদের লসাগু কত হয় আমাকে বলো। করেছো প্রত্যেকে? প্রত্যেকে করো। তো দেখো তাহলে এদের লসাগুটা ভালো করে তোমরা দেখে নাও কি হবে, কিভাবে করব আমরা। দেখো 2 দিচ্ছি প্রথমে। 2 5 10, যেরকম 15 আছে 15, 2 10 20, 15। এরপরে দেখো আবার 2 দিচ্ছি, প্রথমে ছোট থেকে করতে হয়। তাহলে 5, 15, আচ্ছা 5 দিয়ে 3 দিয়ে করতে হবে। 5 দিয়ে করলে সবাইকে চলো 5 দিয়ে করো। দেখো 5 একে 5, 5 3 15, 5 2 10, 5 3 15। তাহলে এরপর কত আছে দেখো 3 দিয়ে করতে হবে। দেখো 1, 3 একে 3, 2, 3 একে 3। তাহলে আমার কি পড়ে আছে, অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 2। লসাগু বললে সবগুলোকেই গুণ করতে হয়। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 তিনে 30, 30 দুগুণে কত হয়ে যাবে, এটা 60। কিন্তু 60টাকে আমার পূর্ণবর্গ তো নয়। তাহলে আমাকে পূর্ণবর্গ বলেছে, তাহলে এটাকে আমরা কি করব, পূর্ণবর্গ সংখ্যা। অতএব দেখো অতএব 10, 15, 20 ও 30 দ্বারা গঠিত বা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো সমান। দেখো ভালো করে আগে মন দিয়ে দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে আমরা কি করব, সংখ্যা হলো, দেখো এখানটা আমি সমান দিচ্ছি। তাহলে এখানে যেরকম 2 আছে একটা, এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, তাহলে এটা পূর্ণবর্গ আকারে আছে। তাহলে এখানে একটা 5 আছে, তাহলে আর একটা 5 দিলে তবে তো এটা পূর্ণবর্গ হবে। তাহলে সেই জন্য এখানে আর একটা 5 দিয়ে দিলাম। এখানে একটা 3 আছে, যেরকম 3 থাকলো, কিন্তু একটা 3 দিলে কি পূর্ণবর্গ হবে, হবে না তো। তাহলে আর একটা 3 আমাকে দিয়ে দিতে হবে। তাহলে এটা কি হবে, এটা গুণ করে দেখো 5 5 25, 25 4 25 4 100, 100 9 900। তাহলে ক্ষুদ্রতম সব থেকে পূর্ণবর্গ সংখ্যা যদি হয় সেটা 900। আর পরের 900-র পরের পূর্ণবর্গ সংখ্যা কি হবে, 900-র পরের পূর্ণবর্গ সংখ্যা দেখো 900 বলেছে। দেখো ক্ষুদ্রতম বিভাজ্য পরের, এখানটা দেখো তো বলেছে পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি। এইটা দ্বারা আমার পূর্ণবর্গ সংখ্যা 900, কিন্তু এইটা তো চাই নেই, বলছে এর পরের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো আমি লিখব পরের পূর্ণবর্গ সংখ্যা হবে, বা 900 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হবে, 900-র পরের পূর্ণবর্গ সংখ্যা হবে সমান, দেখে না ভালো করে। তাহলে 900 যেরকম আছে আমি করে দিলাম, কিন্তু আমি যদি সব থেকে ছোট তো 2 গুণ করলে কি পূর্ণবর্গ হবে।
তাহলে গুণ করতে হবে, দুটো 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণিতক 2 মানে কত? 4। দুটো 2 গুণ করতে হবে। তাহলে যদি দুটো 2 গুণ করে দিই, দেখো 900 দুগুণে 1800, 1800 দুগুণে 3600, তোমরা গুণ করে দেখে নিতে পারো। বা 2 দুগুণে 4, 4 নয় কত হয়? 36। আর এই দুটো শূন্যর জন্য দুটো শূন্য। বুঝতে পেরেছো? তাহলে 3600 হবে তোমাদের সঠিক উত্তর। অতএব 900 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হলো 3600। সহজ অঙ্কটা। ঠিক আছে, করে নাও প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকের পর 5-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা 20। কত এটা? 20। 20 যদি হয় পূর্ণবর্গ সংখ্যা কি 20? এদের মধ্যে কোনটা পূর্ণবর্গ আর কোনটা পূর্ণবর্গ নয় সেটা আমাকে বলেছে। তাহলে দেখো আমি 20টাকে এইভাবে ভাঙছি। দেখো 2 10 20, 2 5 20। তাহলে দেখো রুটের মধ্যে দেখো 2 গুণিতক 2 আছে 5। তাহলে এটা কি পূর্ণবর্গ? 5টা একটা আছে। তাহলে আর একটা যদি 5 দিই তবেই তো পূর্ণবর্গ হবে। তাহলে 20টা হচ্ছে পূর্ণবর্গ নয়। এবার কি জন্য নয় সেটা আমি লিখতে পারবো। দেখো তাহলে 20 গুণিতক 5, 20 গুণিতক এখানে কত দিলে বলেছে? এখানে যদি আমি 5 দিই তাহলে 20-র সঙ্গে 5 গুণ করলে কি এটা আমার পূর্ণবর্গ হয়ে যাবে? তো দ্বারা গুণ করতে হবে, দ্বারা গুণ করতে হবে। কারণ এখানে দেখো কি বলেছে? ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। বুঝতে কি অসুবিধা আছে? নেই তো। তাহলে এটা আমার হয়ে গেল। এরপরে দেখো 20টা হয়ে গেল। এরপর 27টা দেখো। আমি এখানটা 27 করছি। দেখো 3 9 27, 3 3 9। তাহলে রুটের মধ্যে দেখো 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে দুটো 3 মিলে একটা পূর্ণবর্গ। তাহলে আর একটা 3 এখানটায় দিলে তবে তো এটা পূর্ণবর্গ হবে। আর একটা 3 দিতে হবে তো, তাহলে এটাও তো পূর্ণবর্গ নয়। সেই জন্য এখানটায় 27 আমি দিলাম। তাহলে 27 গুণিতক 3 দ্বারা গুণ করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে দেখো এরপর 50 আছে, 50টাকে আমরা করছি। 2 25-এ 50, 5 5-এ 25। তাহলে রুটের মধ্যে দেখো 2 গুণিতক 5 গুণিতক 5। তাহলে দুটো 5 আছে। তাহলে যদি আর একটা 2 আমি দিয়ে দিই তাহলে দুটো 2 হয়ে যাবে, তখন পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 50টাও আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ 50 গুণিতক যদি আমি 2 করি, 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করতে হবে। এরপরে 75টাকে আমি দেখছি। 75 এখানটা করছি। দেখো এখানটাতে করছি। 5 একে 5, 5 5-এ 25, 5 3-এ 15, 5 3-এ 15। তাহলে দেখো 75 মানে দেখো রুটের মধ্যে দেখো 5 গুণিতক 5 3। তাহলে দেখো দুটো 5 হয়ে যাচ্ছে, দুটো 5 মিলে একটা। কিন্তু এই 3টে যে আছে এখানটা একটা কি করতে হবে? আমাকে 3 গুণ করতে হবে তো। তাহলে 75 গুণিতক এখানটায় 3 দ্বারা গুণ করতে হবে। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? করে নাও। এরপরে দেখো তাহলে এখানটায় 75 আমি লিখে দিচ্ছি। এরপরে দেখো 100 আছে। তাহলে দেখো 100 মানে 10 গুণিতক 10, 10 দশম তো 100। তাহলে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা কি পূর্ণবর্গ? তাহলে 100টা হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। এরপরে যে 108 আছে, 108কে তুমি ভাঙো। 108 2 5-এ 10, 2 4-এ 8, সরি 2 5-এ 10, 2 4-এ 8, 2 দুগুণে 4, 2 7-এ 14, 3 3-কে 9, 3 9 27, 3 3-কে 9। তাহলে ভালো করে দেখে নাও একবার। এই যে 108 আছে, 2 5-এ 10, 2 4-এ 8, 2 দুগুণে 4, 2 7-এ 14, 3 9 27, 3 3-কে 9। তার মানে রুটের মধ্যে আমি কি পাচ্ছি? দেখো
2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 এটা আছে। তাহলে এই দুটো 2 মিলে একটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, এই দুটো 3 মিলে একটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে এর সঙ্গে কি আর একটা 3 যদি গুণ করি তবে তো পূর্ণবর্গ হবে। তাহলে আমাকে লিখতে হবে 108 গুণিতক 3 দ্বারা গুণ করতে হবে, দ্বারা গুণ করতে হবে। বুঝেছ? দেখো এরপরে দেখো নেক্সট, তাহলে এখানটা আমি 108 লিখে দিচ্ছি। এরপরে দেখো 144, 144কে তুমি করো, 144কে 144কে করো। দেখো 2 7 14, 2 দুগুণে 4, 2 3 6, 2 6 12, 2 1 2, 2 8 16, 2 9 18, 3 3 9। তাহলে রুটের মধ্যে দেখে নাও 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। তাহলে 2 কটা হচ্ছে? দুটো হচ্ছে। এই 2 কটা হচ্ছে? আবার দুটো 2 হচ্ছে। দেখো 3ও দুটো হচ্ছে, তাহলে সবই তো মিলে গেছে। তাহলে এটা পূর্ণবর্গ, অতএব 144 হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে কি অসুবিধা হচ্ছে? বুঝতে পারছো তো প্রত্যেকে? আচ্ছা, এরপর এইটা দেখো 169, 169 এটাকে 13 দিয়ে করো। দেখো 13 1 13, 13 3 39, তাহলে দুটো 13, তাহলে 13 গুণিতক 13 মানেই তো তোমার 169, তাহলে এটাও তো পূর্ণবর্গ। সেই জন্য করে নাও এটা 169 হচ্ছে পূর্ণবর্গ। এরপর আমি 180 করছি, দেখে নাও 180। দেখো 2 9 18 0, 2 45 90, আচ্ছা 5 9 45, 3 3 9। তাহলে দেখে নাও এখানে 2 আমি দুটো পেয়ে যাচ্ছি, 3ও দুটো পেয়ে যাচ্ছি, 5 খালি একটা আছে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে তো। অতএব 180 গুণিতক 5। এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? দেখো 2 তো এখানে দুটো পেয়ে যাচ্ছ, 3ও দুটো পেয়ে যাচ্ছ, তাহলে 5 শুধুমাত্র একটা আছে। সেই জন্য 180 সঙ্গে কি 5 গুণ করতে হবে আমাকে। 180 গুণিতক 5 দ্বারা গুণ করতে হবে। অসুবিধা নেই তো? বুঝতে পারছো তো? ঠিক আছে, এরপরে দেখো নেক্সট, এই যে 256 আছে, 256 নয়, এটাকে 2 দিয়ে করি। 2 1 2, 2 2 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 3 6, 2 দুগুণে 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তাহলে 2 8টা হচ্ছে। দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে, এটার সাথে এটাও মিলে যাচ্ছে, এটার সাথে এটাও মিলে যাচ্ছে, তাহলে এটার সাথে এটা মিলে, তাহলে একটাও এক্সট্রা কিছু পড়ে নেই তার। তাহলে এটা কি আমার পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে 256 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছো? তো অঙ্ক তোমাদের কমপ্লিট। তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে।